হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম সেমিস্টারের যে অষ্টম অধ্যায় বা ইউনিট 8 বলতে পারো, যেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়। তো এই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ 32টি প্রশ্নোত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই অধ্যায়ের উপর আজ আমাদের পার্ট 2 অর্থাৎ পর্ব 2 এর ভিডিও। তো আগেও আমরা এই অধ্যায় থেকে পর্ব 1-এ বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। তো চলো আজকেও আলোচনা করে নিচ্ছি আরও 32টি বা 30টির উপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তো প্রথম যে প্রশ্ন উত্তর রয়েছে, আমরা সরাসরি সেই প্রশ্ন উত্তরে চলে যাব। তো তার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। প্রথম যে প্রশ্নোত্তর রয়েছে, দেখো যে ভারতীয় ন্যায় দর্শনের দুটি শাখা হলো, একটা হচ্ছে প্রাচীন ন্যায় দর্শন আর একটা হচ্ছে নব্য ন্যায় দর্শন। তাহলে ভারতীয় ন্যায় দর্শনের দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে প্রাচীন ন্যায় দর্শন আর একটা হচ্ছে নব্য ন্যায় দর্শন। প্রাচীন ন্যায় দর্শনের মূল সূত্র বা ভিত্তি হলো মহর্ষি গৌতমের ন্যায়সূত্র। তাহলে প্রাচীন যে ন্যায় দর্শন রয়েছে তার মূল সূত্র বা ভিত্তি হলো মহর্ষি গৌতমের ন্যায়সূত্র। নব্য ন্যায় দর্শনের মূল ভিত্তি হলো মহর্ষি গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ তত্ত্ব চিন্তামণি। তাহলে নব্য ন্যায় দর্শনের মূল ভিত্তি হলো মহর্ষি গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ তত্ত্ব চিন্তামণি। প্রাচীন ন্যায় দর্শনের পীঠস্থান ছিল, উত্তর হবে মিথিলা ছিল প্রাচীন ন্যায় দর্শনের পীঠস্থান। পরের প্রশ্ন, নব্য ন্যায় দর্শনের পীঠস্থান ছিল বঙ্গদেশের নবদ্বীপ। বঙ্গদেশের নবদ্বীপ ছিল নব্য ন্যায় দর্শনের পীঠস্থান। ন্যায় দর্শনকে বেদানুগত দর্শন বলা হয়, কারণ ন্যায় দর্শন বেদের যে প্রামাণ্যতা তাকে কিন্তু অস্বীকার করে। তাহলে কি বলছে, ন্যায় দর্শনকে বেদানুগত দর্শন বলা হয় কারণ ন্যায় দর্শন বেদের প্রামাণ্যতাকে অস্বীকার করে। জ্ঞানের বিষয়বস্তুকে ন্যায় দর্শনে বলা হয় পদার্থ। ন্যায় দর্শনের মতে পদার্থের সংখ্যা কয়টি? 16টি। ন্যায় দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে। তাহলে কোন দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে? উত্তর হবে ন্যায় দর্শন। আরও অন্যান্য দর্শন রয়েছে, তো এক্ষেত্রে অপশানে হয়তো ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না এরকম 3টা অপশান ছিল, তার সঙ্গে ন্যায় দর্শন দেয়া ছিল বা দেয়া থাকবে, সেক্ষেত্রে উত্তর হবে ন্যায় দর্শন। তাহলে ন্যায় দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে। তো এই ধরনের যদি প্রশ্ন পড়ে, কীরকমভাবে পড়বে? প্রশ্নটি এভাবে পড়বে যে কোন দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে। তার মধ্যে একটা দর্শন দেয়া থাকবে যেই দর্শনটি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে, আর বাদবাকি যে 3টে সেগুলো স্বীকার করে না, এরকম টাইপের থাকবে অপশান। তো যেটি স্বীকার করে সেটি উত্তর হবে। ওকে, তারপর কি বলা হচ্ছে, ন্যায় দর্শন আত্মার অস্তিত্বে বা অস্তিত্বকে বিশ্বাস করে। তাহলে ন্যায় দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে, ন্যায় দর্শন আত্মার অস্তিত্বকে বিশ্বাস করে। ওকে, ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বলে মনে করা হয় মোক্ষ লাভকে। তাহলে ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বলে মনে করা হয় মোক্ষ লাভকে। ওকে, তারপর কি বলছে, ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বা মোক্ষ লাভের জন্য যা অনুসরণ করা হয় তা হলো তর্কবিদ্যা ও তত্ত্ববিদ্যা। ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বা মোক্ষ লাভের জন্য যা অনুসরণ করা হয় তা হলো তর্কবিদ্যা ও তত্ত্ববিদ্যা। ন্যায় দর্শন অনুযায়ী পরজন্ম নির্ভর করে কর্মের উপর। তাহলে ন্যায় দর্শন অনুযায়ী পরজন্ম নির্ভর করে কিসের উপর? কর্মের উপর। যে দর্শন সম্প্রদায় কর্মবাদ এবং জন্মান্তরবাদে বিশ্বাসী, উত্তর হবে ন্যায় দর্শন। যে দর্শন সম্প্রদায় কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী, উত্তর হবে ন্যায় দর্শন। সত্যজ্ঞানের প্রণালীকে বলা হয় প্রমাণ। ন্যায়শাস্ত্রকে প্রমাণশাস্ত্র বলা হয় কারণ ন্যায়শাস্ত্রে প্রমাণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। ন্যায় দর্শনের মতে জ্ঞান বা বুদ্ধি বলতে বোঝায় বিষয়ের উপলব্ধি বা অনুভবকে। ন্যায় দর্শনের মতে জ্ঞান বা বুদ্ধি বলতে বোঝায় বিষয়ের উপলব্ধি বা অনুভবকে। ন্যায় দর্শনের মতে জ্ঞান 2 প্রকার। ন্যায় দর্শনের মতে জ্ঞানের 2টি ভাগ হলো, একটা হচ্ছে প্রমা আর একটা হচ্ছে অপ্রমা। ন্যায় দর্শনের মতে জ্ঞানের 2টি ভাগ, একটা হচ্ছে প্রমা আর একটা হচ্ছে অপ্রমা। যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি তাকে বলা হয় প্রমা বা প্রকৃত জ্ঞান। যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি তাকে তাহলে কী বলা হচ্ছে? প্রমা বা প্রকৃত জ্ঞান। প্রমা বা প্রকৃত প্রকার জ্ঞান
চার প্রকার। তাহলে প্রমা বা প্রকৃত প্রকার জ্ঞান কত প্রকার রয়েছে? চার প্রকার। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রত্যক্ষ বলা হয়। ন্যায় দর্শনের মতে সকল প্রকার জ্ঞান আহরণের মূল পদ্ধতিটি হলো প্রত্যক্ষ। তাহলে ন্যায় দর্শনের মতে সকল প্রকার জ্ঞান আহরণের মূল পদ্ধতিটি কী হবে? পদ্ধতিটি হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষের দুটি ভাগ হলো, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। ওকে, তারপর কি বলছে? বাহ্য ইন্দ্রিয়ের। বাহ্য ইন্দ্রিয় বলতে কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু বা বিষয়ের সন্নিকর্ষের ফলে যা প্রত্যক্ষ হয় তাকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ। আর তারপরে কি বলা হচ্ছে? বাহ্য জগতের রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ সম্বন্ধে সরাসরি জ্ঞান লাভ করা যায় পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। লৌকিক বা বাহ্য প্রত্যক্ষ তিন প্রকার। তাহলে লৌকিক বা বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার? তিন প্রকার। যে লৌকিক প্রত্যক্ষের সাহায্যে বস্তুর গুণহীন সংবেদন হয় তাকে বলে নির্বিকল্পক লৌকিক প্রত্যক্ষ। যে লৌকিক প্রত্যক্ষের সাহায্যে বস্তুর গুণহীন সংবেদন হয় তাকে বলা হয় নির্বিকল্পক লৌকিক প্রত্যক্ষ। যে লৌকিক প্রত্যক্ষের সাহায্যে বস্তুর গুণযুক্ত সংবেদন ঘটে তাকে বলা হয় সবিকল্পক লৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষে কোনো বস্তুকে পূর্বে জ্ঞাত বা জানা হিসেবে প্রত্যক্ষ করাকে বলা হয় প্রত্যভিজ্ঞা লৌকিক প্রত্যক্ষ। তাহলে কি বলছে? লৌকিক প্রত্যক্ষে কোনো বস্তুকে পূর্বে জ্ঞাত বা জানা হিসেবে প্রত্যক্ষ করাকে বলা হয় প্রত্যভিজ্ঞা লৌকিক প্রত্যক্ষ। বিষয়ের সঙ্গে অন্তরিন্দ্রিয়ের যেমন সন্নিকর্ষ ঘটে, উত্তর হবে অলৌকিক সন্নিকর্ষ ঘটে। বিষয়ের সঙ্গে অন্তরিন্দ্রিয়ের যেমন সন্নিকর্ষ ঘটে, উত্তর হবে অলৌকিক সন্নিকর্ষ ঘটে। অন্তরিন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় অলৌকিক বা মানস প্রত্যক্ষ। অন্তরিন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় অলৌকিক বা মানস প্রত্যক্ষ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের যে ইউনিট 8 বা অষ্টম অধ্যায় তোমরা বলতে পারো, যার পার্ট 2 ভিডিও, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম 30টিরও বেশি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে চ্যাপ্টার ভারতীয় দর্শন সম্প্রদায়, এই চ্যাপ্টার থেকে আরও বিভিন্ন পার্টি প্রশ্ন উত্তর তোমাদের সামনে প্রোভাইড করব আমরা খুব শীঘ্রই। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের এই ক্লাসগুলো বা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।